সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা স্বাগতম জানাই। আমরা আজকের আলোচনায় করব গত জাদুঘরে কেন যাব। গত ক্লাসে আমরা জাদুঘরে কেন যাব একটি অংশ আমরা করেছি, তার দ্বিতীয় অংশ আজকে আমরা আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে তোমাদের একটি তথ্য জানিয়ে দিই। জাদুঘরে কেন যাব লেখক আনিসুজ্জামান গত বৃহস্পতিবার অর্থাৎ 14 মে 2020 খ্রিস্টাব্দে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা তার বিদেহী আত্মার জন্য মঙ্গল কামনা করব। তো আমরা আলোচনায় ফিরে আসি। তো আমাদের পরবর্তী আলোচনায় আমরা দেখি জাদুঘরে কেন যাব। এখানে যে তোমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে তোমরা পৃষ্ঠা খুলো এবং সেখানে তোমরা দেখতে পাবে। তো পরের ধাপে আমরা দেখছি, এখানে বলছে যে এই প্রসঙ্গে আমাদের আবার ফিরে আসতে হবে, তার আগে আর দুটি কথা বলে অর্থাৎ পূর্ববর্তী আলোচনায় আমরা দেখেছি কিভাবে জাদুঘর প্রতিষ্ঠিত হচ্ছে, বিভিন্ন বিপ্লবের কারণে ধাপে 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 জাদুঘর প্রতিষ্ঠার বিস্তার দিনে দিনে বাড়ছে, সেটা আমরা দেখেছি। এখন আমরা যে বলছে এখানে আলেকজান্দ্রিয়ার মতো মেরানো মশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধহয় ব্রিটিশ মিউজিয়াম। অর্থাৎ পূর্ববর্তী আলোচনায় আমরা দেখেছি সর্বপ্রথম বা পৃথিবীর প্রথম জাদুঘর বলা হচ্ছে আলেকজান্দ্রিয়াকে, অর্থাৎ সেটা প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে। এখন বর্তমান সময়ে বা আধুনিক সময়ে যে জাদুঘরের প্রসঙ্গ বা জাদুঘরের কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। অর্থাৎ সে আলেকজান্দ্রিয়া যত বড়, যত আয়তন এবং বিভিন্ন বিষয়গত নিয়ে যেভাবে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল, তার সাথে যদি দৃষ্টান্ত বা তার সাথে যদি মিলিয়ে যদি কোনো জাদুঘরের কথা বলা হয় সেটা বর্তমান সময়ে সেটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। সেখানে এখন আমরা দেখি ব্রিটিশ মিউজিয়ামে কি রয়েছে। বলছে সেখানে রয়েছে বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালা। কি রয়েছে একটু আমরা খেয়াল করি, আমি যেগুলো মার্ক করে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই অনুসরণ করে দেখো। বলছে বৃহৎ প্রত্নতাত্ত্বিক অর্থাৎ পুরনো বা প্রাচীন মুদ্রা, বস্তুসমূহ, ব্যবহার্য জিনিসপত্র, সেগুলোকে বলছে প্রত্নতাত্ত্বিক। সে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালা অর্থাৎ ইতিহাস সমৃদ্ধ, ইতিহাসকে কেন্দ্র করে যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে রাখা হয়েছে বিশাল গ্রন্থাগার, অর্থাৎ বিভিন্ন গ্রন্থ বা বই নিয়ে একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে। এবং স্বতন্ত্রভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর। উদ্ভিদ বলতে আমরা বলছি যা মাটি ফুঁড়ে বা মাটির নিচ থেকে বের হয়, তাহলে সেরকম বিভিন্ন রকমের গুল্ম জাতীয়, পাতা জাতীয় বা গাছ সম্পর্কিত সেই বিজ্ঞান সম্পর্কিত, এবং সেই সাথে জীব সম্পর্কিত অর্থাৎ মানব সম্পর্কিত বা প্রাণী সম্পর্কিত অর্থাৎ পশু, পাখি, মাছ যা আছে সব কিছু সম্পর্কিত। তাহলে এগুলোকে আলাদা আলাদা করে জাদুঘর প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়াও রয়েছে আরও নানা বিষয়ে অস্থায়ী প্রদর্শনী ও বক্তৃতার ব্যবস্থা। অস্থায়ী বলতে আমরা কি বুঝি, যা স্থায়ী নয় বা ক্ষণস্থায়ী, বা একটি জায়গায় নির্দিষ্ট করে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা হয়নি, ক্ষণস্থায়ীভাবে সাময়িকের জন্য। তাহলে সেই সাময়িকভাবে কোনো কিছু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে রয়েছে বক্তৃতা, অর্থাৎ সেই জাদুঘর সম্পর্কিত বা ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বস্তু সম্পর্কে বলার একটা মঞ্চ বা একটা জায়গা রয়েছে। আর এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রাসাদপম অট্টালিকার। প্রাসাদপম অর্থাৎ বিশাল বড় অট্টালিকা। কারণ এখানে যতগুলো বিষয় বলা হয়েছে, এতগুলো বিষয়ে যদি জিনিসগুলো যদি রাখার জন্য অবশ্যই দরকার বিশাল একটা জায়গা বা স্থান। আর সেই জন্য এখানে প্রয়োজন প্রাসাদপম বলতে সেই বিশাল অট্টালিকা। আচ্ছা, অভ্যাগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান, যা দেখতে চান ও জানতে চান তিনি তা করতে পারেন। অভ্যাগত অর্থাৎ যারা আগমন করে, যারা আসে সেই জাদুঘরে সেই সমস্ত জিনিস দেখার জন্য, তাদেরকে বলা হচ্ছে অভ্যাগত। অর্থাৎ যার যেটা পছন্দ, যে যা পছন্দ করে সে সেখানেই সে সমস্ত বস্তুগুলো বা জিনিসগুলো, দ্রব্যগুলো দেখতে পারে। তবে এখনকার প্রবণতা প্রাকৃতিক জগতের নিদর্শনের থেকে মানবসৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তোলা। অর্থাৎ একটু খেয়াল করে বলছে প্রাকৃতিক জগতের নিদর্শন আর মানব সৃষ্ট। প্রাকৃতিক জগৎ অর্থাৎ যেটা মানুষ তৈরি করে নাই, যেটা প্রকৃতিগতভাবে নিজেই তৈরি হয়েছে। যেমন এর
ক্ষেত্রে আমরা অনেক ধরনের আমরা উদাহরণ দিতে পারি, যেমন আমরা মাউন্ট এভারেস্টের কথা বলতে পারি, বিভিন্ন ধরনের। তাহলে সে প্রকৃতিগতভাবে যা তৈরি হয়েছে সেই সমস্ত দ্রব্য থেকে, তার মধ্যে আমরা বলতে পারি যেমন ডাইনোসর এখন হারিয়ে গেছে, সেই ডাইনোসরের কথা। তাহলে সেই সমস্ত জিনিসগুলো আলাদা, এবং যেগুলো হচ্ছে মানুষ তৈরি করেছে, মানব সৃষ্ট, অর্থাৎ মানুষ যেগুলো তৈরি করছে আমরা সেগুলোর মধ্যে বলতে পারি স্থাপত্য, ভাস্কর্য, মানুষের ব্যবহার্য জিনিসপত্র, অলঙ্কারাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে সেগুলো কী করা হয়েছে, আলাদা আলাদা করে রাখার এখন ব্যবস্থা করেছে। কেন? যাতে মানুষ বুঝতে পারে কোনটি প্রকৃতিগতভাবে তৈরি হয়েছে এবং কোনটি মানুষ তৈরি করেছে। তাহলে সেক্ষেত্রে আবার কি করেছে, বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তুলেছে। অর্থাৎ এখন জাদুঘর বলতে শুধুমাত্র সে আলেকজান্দ্রিয়ার মতো বিশাল বড় একটা অট্টালিকা বা বিশাল বড় একটা জায়গা নিয়ে যে জাদুঘর প্রতিষ্ঠা করতে হবে এমন কোনো নিয়ম বা রীতি নেই। বলছে ছোট যে কোনো ছোট্ট একটা স্থান নিয়েও জাদুঘর তৈরি করা যেতে পারে, এবং সেক্ষেত্রে এখন তাই হচ্ছে, ছোট বড় অনেক জাদুঘর গড়ে তুলছে। গত 30 বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। 30 বছরে, অর্থাৎ আমাদের জাদুঘর প্রতিষ্ঠা মূলত আধুনিক সময়ে এবং বিভিন্ন রেনেসাঁসের ফলে, বিভিন্ন বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে বলি যে আমরা 30 বছর, অর্থাৎ আধুনিক সময়ে 29 শতাব্দীর মধ্যে, 20 শতাব্দীর মধ্যে 30 বছরের মধ্যে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ। কেন হয়েছে? এখানে একটা প্রশ্ন, কেন হয়েছে? দিন দিন মানুষ জাদুঘর কেন প্রতিষ্ঠা করতে এত উদ্বুদ্ধ হচ্ছে বা এত আগ্রহী হচ্ছে? কারণ জাদুঘর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা পুরনো জিনিস সম্পর্কে, পুরনো জিনিস মানে হচ্ছে আমাদের ব্যবহার্য বা আমাদের অতীত এবং ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পারি, আর সেই জন্য মানুষ সেই জাদুঘরের সংখ্যা দিন দিন বৃদ্ধি করছে। তাই 30 বছরে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে, অতীতে যা হয়েছে তার থেকে আরও দিন দিন বাড়ছে। যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সে দেশে তৈরি হয়নি। অর্থাৎ ছোট বড় অনেক জাদুঘর হয়েছে, অনেক বেশি বেশি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু ব্রিটিশ মিউজিয়াম, অর্থাৎ যে বিভিন্ন বিষয় নিয়ে যে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ মিউজিয়াম, সেরকম বিভিন্ন বিষয় নিয়ে হয়নি, কিন্তু জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। জাদুঘরের বৈচিত্র্য আজ খুব চোখে পড়ে। সে বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি গঠনগত এবং প্রশাসনগত। অর্থাৎ একটু খেয়াল করো, জাদুঘর যে তৈরি করা হচ্ছে বা প্রতিষ্ঠিত করা হচ্ছে, সেই জাদুঘর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এখন বৈচিত্র্যতা অনেক বেশি, অর্থাৎ ব্যতিক্রমী, অর্থাৎ বিভিন্ন ধরনের। কি 3 ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা বলছে সংগ্রহের বিষয়গত, গঠনগত এবং প্রশাসনগত। সংগ্রহের বিষয়গত, সংগ্রহ অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে, সেটা ইতিহাস হতে পারে, বিজ্ঞান হতে পারে, সেটা হতে পারে প্রত্নতত্ত্ব নিয়ে। তাহলে এরকম হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা জাদুঘর প্রতিষ্ঠিত করা হয়। তারপর বলছে গঠনগত, অর্থাৎ ছোট বড় মাঝারি, সেটা বলছে গঠনগত, এবং অন্যদিকে বলছে প্রশাসনগত। প্রশাসন অর্থাৎ যা হচ্ছে শাসন ক্ষমতার অন্তর্গত, এবং শাসন ক্ষমতার অন্তর্গত যখন আমরা বলছি সেটা বলতে পারি ব্যক্তিগত বা কয়েকজনের সম্মিলিত বা হতে পারে রাষ্ট্রের। তাহলে এইভাবে 3 ভাবে এখন জাদুঘর তৈরির ব্যতিক্রমী আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আজ ভিন্ন ভিন্ন বিষয়ের জাদুঘর গড়ে তোলার চেষ্টায় কেবল বলছে। যদিও 3 ধরনের জাদুঘর বা বৈচিত্র্যতা আমাদের চোখে পড়ছে, কিন্তু ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে জাদুঘর এখন প্রতিষ্ঠিত করা হচ্ছে। কি কি বিষয় একটু খেয়াল করে দেখো। বলছে প্রত্নতত্ত্ব ও ইতিহাস, মানব বিকাশ ও নৃতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বিমান যাত্রা, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, বিভিন্ন ধরনের। আরেকবার দেখা যাচ্ছে প্রত্নতত্ত্ব, পুরনো জিনিস সম্পর্কিত, পুরনো দ্রব্য, মুদ্রা, ব্যবহার্য জিনিসপত্র, থালা বাসন, অলঙ্কারাদি, তলোয়ার, বিভিন্ন কিছু হতে পারে, এবং তার ইতিহাস, সেগুলো কারা ব্যবহার করেছে, কখন, কোন সময়ে, সেগুলো দেওয়া আছে। মানব বিকাশ, মানুষ কিভাবে ধীরে ধীরে বর্তমান সময়ে এসেছে। নৃতত্ত্ব, মানব সম্পর্কিত হচ্ছে যে তত্ত্ব হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান সম্পর্কিত, দিনে দিনে আমাদের যে প্রযুক্তিগুলো যে উন্নতি হচ্ছে, তার যে স্থানীয় ইতিহাস, অর্থাৎ রাষ্ট্রের না, জাতির না, নির্দিষ্ট কোনো একটা এলাকার
বা স্থানের হতে পারে। সেই ইতিহাস এবং তাদের যে সংস্কৃতি, তাদের ভাষা, তাদের চালচলন, কথাবার্তা, তারা যে অনুষ্ঠানাদি করে, তারপর সামরিক অর্থাৎ অস্ত্র শস্ত্র সম্পর্কিত এবং পরিবহন ব্যবস্থা। আর পরিবহন অর্থাৎ আমরা যদি হচ্ছে প্রাচীনের দিকে যদি পূর্বে যাই, দেখি যে প্রথম যে পরিবহন ব্যবস্থা সেটা ছিল কি চাকা আবিষ্কার করা হয়েছিল। এরপর আস্তে আস্তে গরুর গাড়ি, নৌকা, তাহলে তারও কি করা হচ্ছে, একটি জাদুঘর তৈরি করা হচ্ছে। এরপর বিমান যাত্রা, বিমানের ক্ষেত্রেও তাই। বিমানের ক্ষেত্রে প্রথমে আমরা এখন বর্তমানে যে প্লেনগুলো আমরা দেখছি এখন একবারই শুধু প্রতিষ্ঠিত হয়নি, এগুলো কি হচ্ছে ধাপে ধাপে উন্নয়ন হয়েছে। প্রথমে একটা সাময়িকভাবে একটা ছোট্ট হয়তো বা একজন দুজন যাত্রী তারা বহন করতে পারতো, সেরকম কোনো একটা হেলিকপ্টার। তারপর আস্তে আস্তে সে বিমান নিয়ে মহাকাশ ভ্রমণ নিয়ে, অর্থাৎ হচ্ছে কি পৃথিবীর বাইরেও যে আরও অনেক গ্রহ, উপগ্রহ, নক্ষত্রশালা রয়েছে সে বিষয়গুলো নিয়ে, পরিবেশ নিয়ে, কৃষি নিয়ে, উদ্ভিদ নিয়ে, জীব এবং শিল্পকলাও বাদ পড়েনি। শিল্পকলা অর্থাৎ বিভিন্ন ধরনের কলা সম্পর্কিত, কলা অর্থাৎ হচ্ছে নৃত্য, সঙ্গীত, চিত্র, ভাস্কর্য, স্থাপত্য, সেগুলো নিয়েও এখন জাদুঘর প্রতিষ্ঠিত করা হচ্ছে। আচ্ছা, তারও আবার কি রয়েছে, নানা বিভাগ, উপবিভাগ, অর্থাৎ শুধু একটা ভাগেই রয়ে নেই, সেই বিষয়গুলোকে আবার বিভিন্নভাবে বা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, কোনো ব্যক্তি বিশেষের জীবন ও সাধনা সম্পর্কিত জাদুঘর বহু দেশে বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে আসছে। অর্থাৎ এখন জাদুঘর শুধুমাত্র হচ্ছে কোনো দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো ব্যক্তিকে নিয়েও এখন জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে মধুসূদন মেলা, জসীমউদ্দিন, তারপর আমাদের হুমায়ুন আহমেদ নুহাসপল্লী, বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘর, এরকম হচ্ছে বিভিন্ন ধরনের জাদুঘর এখন ব্যক্তিকেন্দ্রিক তৈরি হয়েছে। আচ্ছা, এছাড়াও আরো কি রয়েছে একটু খেয়াল করো, বলছে মৎস্যাধার ও নক্ষত্রশালাও এখন জাদুঘর বলে বিবেচিত। মৎস্যাধার অর্থাৎ যেখানে মৎস্যের আধার, মৎস্য যেখানে অবস্থান করে বাসস্থান করে, অর্থাৎ পুকুর, নদী, নালা, সমুদ্র, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের হচ্ছে কি মাছের বাস, ছোট বড় বিভিন্ন, তাহলে সেটা নিয়েও সেই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া নক্ষত্র অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান নিয়েও এখন জাদুঘর তৈরি হচ্ছে। আচ্ছা, জাদুঘর বলতে আজ আর ব্রিটিশ মিউজিয়াম, লুভর বা হার্মিটিয়ের মতো বিশাল প্রাসাদ বোঝায় না। অর্থাৎ এখন জাদুঘর বলতে শুধুমাত্র চোখের সামনে ভেসে ওঠে না এটা যে কি বিশাল বিশাল বড় বড় অট্টালিকা, সেটাই জাদুঘর। অর্থাৎ যেখানে উদাহরণস্বরূপ ব্রিটিশ মিউজিয়াম, লুভর মিউজিয়াম, হার্মিটিয়ের মিউজিয়াম, কারণ এই জাদুঘর বিশাল অট্টালিকা নিয়ে, বিশাল জায়গা নিয়ে, স্থান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এই জাদুঘরের মাত্রা বা জাদুঘরের ধারণা এখন পাল্টে গিয়েছে। এবং এই পাল্টানোর ক্ষেত্রে বলছে উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত। উন্মুক্ত অর্থাৎ যেখানে সবাই প্রবেশ করতে পারে, সর্বসাধারণের প্রবেশ, এবং এটা খুলে দিয়েছে, সবার জন্য খুলে দিয়েছে, এটা বলছে উন্মুক্ত জাদুঘর এখন খুবই। অর্থাৎ প্রথমে যখন জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো ছিল সংরক্ষিত, অনেকটাই সংরক্ষিত, কেউ কেউ প্রবেশ করতে পারতো, কেউ প্রবেশ করতে পারতো না। কিন্তু বর্তমানে এখন সকল শ্রেণীর সকল পেশার মানুষ প্রবেশ করতে পারে। এখন সেই ধারণাটাই এখন বেশি প্রচলিত, উন্মুক্ত জাদুঘর। আচ্ছা, এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনে একাংশে অবস্থিত হলেও জাদুঘর প্রশাসনের দিক দিয়ে সব একটু দেখো, বলছে এমনকি বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও সেটি জাদুঘর বলে সমান বিবেচিত হবে। অর্থাৎ ক্ষুদ্র একটি জায়গায় ক্ষুদ্র কয়েকটি বস্তু নিয়েও যদি হচ্ছে জাদুঘর প্রতিষ্ঠিত করা হয়, তারপরেও সে আলেকজান্দ্রিয়ার জাদুঘরের যে মর্যাদা, ব্রিটিশ মিউজিয়ামের যে মর্যাদা, লুভর মিউজিয়ামের যে মর্যাদা, সে যা গ্রন্থাগারের কোনায় কয়েকটি বস্তু সে একই মর্যাদা পাবে। হচ্ছে প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর। অর্থাৎ এখন হচ্ছে যে প্রশাসনগত অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা বা ব্যক্তিগত বা কয়েকজনের ক্ষমতার মধ্যে, কয়েকজনের দায়িত্বের মধ্যে যে রয়েছে সেটা বলছে প্রশাসনের দিক দিয়ে। প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র মানে হচ্ছে আলাদা আলাদা শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে কি কি দেখো একটু আলাদা। আচ্ছা, জাতীয় জাদুঘর, স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর,
বিশ্ববিদ্যালয় জাদুঘর ও একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে করা জাদুঘর, অর্থাৎ প্রশাসনগত। এর মধ্যে কোন কোন জাদুঘর আওতায় পড়ে, কোন কোনগুলো পড়ে? জাতীয় জাদুঘর পড়ে, স্থানীয়, জাতীয় অর্থাৎ একটা রাষ্ট্রের বা একটা জাতির, স্থানীয় কোনো একটা স্থান ভেদে বা কোনো একটা অঞ্চল ভেদে, বিশ্ববিদ্যালয়ে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এবং একান্ত বা এবং যেটা বলছে কি একান্ত নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে করা জাদুঘর, সেগুলো হচ্ছে প্রশাসনগতর মধ্যে পড়ছে। আচ্ছা, আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো হচ্ছে, যদি আমাদের দেশ থেকে উদাহরণ নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে বলা যাবে যে এখানে যেমন আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, তেমনি আছে চট্টগ্রামের জাতীয় জাদুঘর। বাংলাদেশ জাতীয় জাদুঘর অর্থাৎ হচ্ছে এটা আমাদের জাতীয় জাদুঘর, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্ষমতার অন্তর্গত। এবং পাশাপাশি আমরা যখন দেখছি চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের প্রশাসনের অন্তর্গত। আচ্ছা, এছাড়া আছে ঢাকার নগর জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর, সামরিক জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, ঢাকার বলদা গার্ডেন এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননের এলাকার সাইট মিউজিয়াম। এখানে একটু খেয়াল করে বলছে প্রত্নতাত্ত্বিক খননের, অর্থাৎ বিভিন্ন এলাকা যেখানে মাটি পরীক্ষা করে বিভিন্ন নৃতাত্ত্বিক যে গবেষক রয়েছেন তারা সে মাটি পরীক্ষা করে তারা যদি মনে করে থাকেন যে এখানে আরও হয়তোবা পূর্বে কোনো একটি সভ্যতা হয়তোবা ছিল, সেখানে খনন করার পর সেখান থেকে যে সমস্ত জিনিসগুলো বা দ্রব্যগুলো পাচ্ছে সেটা নিয়ে সাজানো হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র জাদুঘর, সেটাও কিন্তু সেই ব্রিটিশ মিউজিয়ামের মতো সমান পরিগণিত হবে। এখানে একটু মনে হচ্ছে আমার ভুল হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখি, আচ্ছা তবে জাদুঘরের একটা সাধারণ লক্ষণ হচ্ছে, কি যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্রেককারী এমন সব বস্তু সংগ্রহ করা। অর্থাৎ জাদুঘরে কোন কোন জিনিস থাকবে, অর্থাৎ সাধারণ চক্ষুতে হচ্ছে আমরা দেখতে চাই কি যা দেখলে আমরা চমকে যাব, অবাক হয়ে যাব, এবং অনন্য মানে যার সাথে কারো কোনো তুলনাই হয় না, যা লুপ্তপ্রায় মানে যা হারিয়ে গেছে, এবং যা বিস্ময় যা আমাদের কি করে অবাক করে দেয়, সেই সমস্ত জিনিসগুলোই হচ্ছে সাধারণত জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয়। তো জাদুঘর হচ্ছে কি এটা একটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, হচ্ছে এমন সব বস্তু সংগ্রহ করে রাখাই হচ্ছে জাদুঘরের কাজ। তো বলছে গড়পড়তা, আসলে মোট কথা কি মানুষ তা দেখতে চায়, দেখে আপ্লুত হয়, অর্থাৎ এমন সব জিনিস থাকে যা দেখে হচ্ছে মানুষ কি হয়ে যায়, অবাক হয়ে যায়, আপ্লুত মানে অবাক হয় এবং আনন্দিত হয় সেই সাথে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। এখানে লেখক নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে ব্যক্ত করেছেন, সেই অভিজ্ঞতাটা একটু হচ্ছে আমরা দেখি কি বলছেন। আচ্ছা, ঢাকা আমাদের জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনাইম খান। অর্থাৎ বর্তমানে আমাদের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘর পূর্ব পাকিস্তানের সময়ে তার প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, এবং সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই সময়, অর্থাৎ সেই সময় যিনি দায়িত্বরত ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনাইম খান। তো অনেক আমন্ত্রিতের মধ্যে তাহলে তিনি ছিলেন, সেই সাথে অনেক আমন্ত্রিতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিতান্ত কনিষ্ঠ শিক্ষক আমিও ছিলাম, অর্থাৎ লেখক নিজেও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন যখন জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হচ্ছিল। লক্ষ্য করলাম শিক্ষামন্ত্রী অর্থাৎ আব্দুল মোনাইম খান, শিক্ষামন্ত্রী তার ভাষণ করতে গিয়ে মুদ্রিত জাদুঘর শব্দের জায়গায় সর্বত্র মিউজিয়াম পড়ছেন। অর্থাৎ আমরা তো জাদুঘর বলি, কিন্তু এখানে শিক্ষামন্ত্রী কি করছেন, জাদুঘর শব্দের জায়গায় ভাষণ দিতে গিয়ে সব জায়গায় তিনি মিউজিয়াম অর্থাৎ ইংরেজি শব্দ, সেই ইংরেজি শব্দটা তিনি ব্যবহার করছেন। এরপর চা খাওয়ার সময় আমাদের শিক্ষা প্রতি অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা আমাকে ডাকলেন, কাছে যেতে বললেন, গভর্নর সাহেবের একটা প্রশ্ন আছে, উত্তর দাও। তাহলে পরবর্তীতে যখন উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তারপরে যখন একটু বিরতি হচ্ছে, সেই বিরতির সময় লেখকের যে শিক্ষক ছিলেন, পূর্বের শিক্ষক ছিলেন, বর্তমানে সেই সময়ে তিনি অর্থমন্ত্রী ছিলেন ডক্টর এম.এন. হুদা, তিনি লেখককে ডাকলেন এবং ডেকে হচ্ছে তিনি বলেন যে গভর্নর সাহেব অর্থাৎ আব্দুল মোনাইম খানের একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা লেখককে দিতে বলছেন। তো গভর্নর জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন দেখো, বলছে গভর্নর জিজ্ঞেস করলেন, মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন?
কি প্রশ্ন বলছে, মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? তো এই প্রশ্নটা হচ্ছে স্বাভাবিকভাবে সবারই উত্তর আসে যে মিউজিয়ামের বাংলা প্রতিশব্দই হচ্ছে জাদুঘর। এখানে লেখকও তাই উত্তর দিলেন। তো একটু হকচকিয়ে মানে একটু কি বলবে না বলবে সেটা ভেবে না পেয়ে তিনি হচ্ছে বললাম স্যার জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ। বলছে কি বাংলা প্রতিশব্দ কি এই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হচ্ছে। গভর্নর এবার রাগত স্বরে বললেন কি, এবার রাগ করে কি বলছে, মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে তা কি জাদু? আল্লাহর কালাম অর্থাৎ হচ্ছে যা কখনো জাদু নয়। এটা হচ্ছে কিন্তু ধর্মীয় বিশ্বাস থেকে, তাহলে ধর্মীয় বিশ্বাস কখনো জাদুর অন্তর্গত হতে পারে না। গভর্নরের হচ্ছে একটু রাগ হয়েছে যে তিনি হয়তো বা এমন কিছু দেখিয়েছিলেন যেটা মনে হচ্ছে কি আল্লাহর কালাম, এবং সেই আল্লাহর কালাম আবার জাদুঘরে রাখা আছে এবং সেটাকে আবার জাদু বলা হচ্ছে। তাই এটা হচ্ছে কি তিনি সেটা মেনে নিতে পারে। তাই তিনি রাগ করে বলছেন কি মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে সেটা কি আসলে কি জাদু হতে পারে? কখনোই হতে পারে না। তো আল্লাহর কালাম বলতে তিনি কোনটি বুঝিয়েছিলেন? বলছে আল্লাহর কালাম মানে তার মনে বোধ হয়েছিল কি এই যে চমৎকার টুকরা হরফে লেখা নুসরত শাহের আশরাফপুর শিলালিপি 16 শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তর খণ্ড, একটা ছোট্ট একটা পাথরের একটা খণ্ড। সেটা হচ্ছে কি টুকরার সময়ে সেই সময়ে যে শাসক ছিলেন নুসরত শাহ, তিনি হচ্ছে আশরাফপুরের শিলালিপিতে হচ্ছে 16 শতকে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। সে মসজিদ প্রতিষ্ঠা করার সময় সে মসজিদ কখন প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কিত একটি পাথরের তথ্যগুলো লেখা ছিল। তাহলে সেই পাথরের খণ্ডটিকে তার মনে হয়েছিল আল্লাহর কালাম। তাহলে টুকরা হরফটাকেই তিনি মনে করেছিলেন আল্লাহর কালাম। কিন্তু মূলত কি সেখানে লেখা আছে কি, যদিও হচ্ছে হরফ টুকরা কিন্তু সেখানে লেখা আছে কোনো একটা ভাস্কর্যের প্রতিষ্ঠা বার্তা। তো যাই হোক, এবং সেটা রাখা হয়েছিল কোথায়? সকলের চোখে পড়ার মতো জায়গায়। যা হোক, গভর্নরের প্রশ্নের জবাবে আমি বললাম স্যার ওই অর্থে জাদু নয়, বিস্ময় জায়গায় বলে জাদু। এখন যেহেতু হচ্ছে গভর্নর বারবার বলছেন এই টুকরা হরফটি হচ্ছে আল্লাহর কালাম, তাই তিনি হচ্ছে তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে কি আসলে জাদু বলতে ওই অর্থে জাদু মানে ভেলকি দেওয়া চমকে যাওয়া সেই অর্থ নয়। এই জাদুটা বলছে কি অবাক করে দেয়, বলছে আসলে এরকম তো আগে কখনো দেখা যায়নি, তাই সে অবাক করার মতো, তাই সেই অর্থে বা বিস্মিত হয় বলে তাই সেই অর্থে জাদু বলা হচ্ছে। বলছে মা যেমন সন্তানকে বলে ওরে আমার জাদু রে, মানে এটাও হচ্ছে কি জাদু। আমাদের যে বাংলা শব্দ, আমাদের বাংলা শব্দ এক এক জায়গায় এক এক বাক্যে এক এক রকম কিন্তু ব্যবহৃত হয়। জাদু কখনো মনে হয় যে ম্যাজিক, কখনো জাদু মনে হয় যে কি খুব আপনের, খুব সন্তান আদর স্নেহে কিন্তু ব্যবহার করে। যেমন এখানে পরের বাক্যটা আছে মা যেমন বলে ওরা আমার জাদুরে, নিশ্চয় হচ্ছে মা সন্তানকে কোনো হচ্ছে ভেলকি দিয়ে নিয়ে আসে নাই, তাকে অনেক স্নেহে অনেক ভালোবাসায় সে জাদু শব্দটি ব্যবহার করে। তাহলে সেভাবে গভর্নরকে বোঝানোর চেষ্টা করছেন। তো ব্যাখ্যার পরের অংশটা যথার্থ কিনা সে বিষয়ে আমার এখন সন্দেহ হয়। তো সেই সময় আসলে লেখকের যা মনে হয়েছিল গভর্নরকে তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন। আচ্ছা, তবে আমার বাক্য শেষ করার আগেই গভর্নর হুঙ্কার দিলেন না জাদুঘর বলা যাবে না, মিউজিয়ামই বলতে হবে, বাংলাও আপনারা মিউজিয়াম বলবেন। বলছে যদিও তো গভর্নর হচ্ছে কি কোনো যুক্তি তর্কের দিকে তিনি যাবেন না, কারণ একটাই কথা হচ্ছে কি যেহেতু জাদুর শব্দ আছে, জাদু মানেই তার মনে হচ্ছিল কি হয়তো ভেলকি কোনো ম্যাজিক, তাই হচ্ছে এই জাদুর শব্দটা তিনি বাদ দিতে চেয়েছেন। তিনি রাগ করে তিনি বলছেন কি না এই জাদুঘর শব্দটা ব্যবহার করাই যাবে না, যদিও বাংলা প্রতিশব্দ জাদুঘর, তো এই জাদুঘর শব্দটি বাদ দিয়ে হচ্ছে আপনারা এই বাংলাতেও কি বলবেন মিউজিয়াম শব্দটাই ব্যবহার করবেন। তো তর্ক করা কথা, তো লেখক হচ্ছে মনে করেছেন নার সাথে এখন তর্ক করাটাই অযথা, তাই বলছে কি তর্ক করা বৃথা। হুকুম শিরোধার্য করে আমার চ্যান্সেলরের সামনে থেকে পালিয়ে এলাম। অর্থাৎ হচ্ছে যে তার যে আচার্য ছিল চ্যান্সেলর অর্থাৎ আচার্য, তার আচার্যর সামনে থেকে তিনি সেখান থেকে চলে আসতে হচ্ছে। জানে যে কি এই গভর্নরের সাথে এখন তর্ক করাই বৃথা হবে, তাকে হাজার বোঝানোর চেষ্টা করলেও তিনি বুঝবেন না, তাই হচ্ছে কি তিনি সেখান থেকে হচ্ছে পালিয়ে মানে কোনো ক্রমে বলা যায় যে তিনি পালিয়ে আসেন। তাই এখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে কি যা পলায়িত সজীবিত, অর্থাৎ যে পালাবে সেই কিন্তু হচ্ছে বেঁচে থাকবে। তো সেই সময় লেখক হয়তো তিনি সেটাই মনে করেছিলেন কি যে বেঁচে থাকবে সেই, যে পালাবে সেই বেঁচে থাকবে, তাই তিনি সেখান থেকে পালিয়ে আসছেন তার সামনে থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এইটুকু অংশই হচ্ছে থাকবে এবং এর মধ্যে যে অংশগুলো তোমাদের জন্য মার্ক করে রেখেছে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং বহু নির্বাচনী এবং অনুধাবনের জন্য তোমরা বেশ ভালো করে পড়বে। তো আজকে